প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো ইরানে সৌদি আরবের হামলার হুমকি নিয়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলাম। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। মনির ভাই, গত 28 ফেব্রুয়ারি ইরানে প্রথম ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা হয়েছিল। সেই হিসেবে আজ 19 মার্চ 20 দিন পড়ছে, প্রায় 3 সপ্তাহ। তো আমরা শুনেছিলাম, গণমাধ্যমে এসেছিল যে 4 সপ্তাহ ব্যাপী এই যুদ্ধটা চলতে পারে। তো 3 সপ্তাহের কাছাকাছি সময় এসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানে সম্ভাব্য হামলা হতে পারে সৌদি আরবের। কোন প্রেক্ষাপটে এই হামলার হুমকি? আসলে দেখুন, যুদ্ধটা 28 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, তারপরে কিন্তু এখন চলছে, থেমে নেই। হামলা হচ্ছে, পাল্টা হামলা হচ্ছে, দুই তরফেই হচ্ছে। এবং এর মধ্যে শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরান হামলা চালাচ্ছে, ইরান পাল্টা হামলা চালাচ্ছে হচ্ছে মধ্যপ্রাচ্যে যেই জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনা আছে, ঘাঁটি আছে, এই জায়গাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার কারণে অনেকগুলো দেশ জড়িয়ে আছে এর মধ্যে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া আর কোনো দেশ কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধে কিন্তু জড়ায়নি। ট্রাম্প কিন্তু বারবার সরাসরি যুদ্ধে জড়ায়নি। ট্রাম্প বারবার আহ্বান জানিয়েছিলেন ন্যাটোকে যুদ্ধে অন্তর্ভুক্ত করতে, যুক্ত করতে, অন্য দেশগুলোকে এগিয়ে আসতে, কিন্তু ওই জায়গায় উনি বলা যায় ব্যর্থ হয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি গতকাল যেহেতু যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা আছে এমন জায়গাগুলো ইরানের দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই জায়গায় সৌদি আরবের উদ্যোগে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হয়েছিল রিয়াদে। সেই রিয়াদে বৈঠকের পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার দেশ এই জটিলতায় আক্রান্ত হচ্ছে এবং এই হামলাটা যদি ইরানের দিক থেকে যদি হামলা হচ্ছে, তাহলে এরকম যদি হামলা হয় তাহলে হচ্ছে তারা পাল্টা হামলা চালাবে। আর প্রচ্ছন্ন একটা বিষয়, যেটা প্রচ্ছন্ন হুমকি বলা যায় কূটনৈতিক ভাষায় যদি বলেন, যে সরাসরি কিন্তু তারা যুদ্ধে জড়াচ্ছে সেটা কিন্তু ঘোষণা কিন্তু দেয়নি, কিন্তু যে কথাটা উনি বলেছেন যে এভাবে যদি হামলা হয় তাহলে তারা হচ্ছে কি তারা পাল্টা জবাব দিতে বাধ্য থাকবে। তার মানে প্রতিহতের মতো প্রতিহত, কিন্তু এর আগেও কিন্তু প্রতিহত করার কথা বলেছিল, কিন্তু সৌদি আরব সৈন্য দেশগুলো যদি ইরান যদি তাদের উপর হামলা করে তারা প্রতিহত করবে, কিন্তু আক্রমণ করবে না। কিন্তু এখন এই জায়গার মধ্যে, এই কথাটার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহানের কথার মধ্যে এক ধরনের আক্রমণের সুর পাওয়া যাচ্ছে। তো সেই কারণে বলা হচ্ছে এটাকে হুমকি হিসেবে দেখা যায় যে সৌদি আরব আসলে যুদ্ধে জড়ানোর একটা ইঙ্গিত কিন্তু এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। পাল্টা একটা প্রশ্ন কিন্তু চলে আসে তখন, সৌদি আরব যদি ইরানে হামলা করে তাহলে ইরান তো আবার হামলা করবে সৌদি আরবে। এক, দুই হচ্ছে ইরানের যে সামরিক শক্তি, সেই শক্তি বিবেচনায় সৌদি আরবের সেই সক্ষমতা আছে কিনা? দেখুন, সৌদি আরবের সেই সক্ষমতা আছে কিনা, যদি যুদ্ধ জড়িয়ে পড়ে তাহলে সেই সক্ষমতা তো সৌদি আরবের না, সৌদি আরবের সক্ষমতা দিয়ে হবে না। এই সক্ষমতাটা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের মিত্রতার বন্ধন কিন্তু দীর্ঘদিনের। ফলে যদি সৌদি আরব এখানে আক্রমণের জায়গায় যায়, তাহলে যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিতভাবে সে সহায়তা পাবে, এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যারা আছে, যারা সৌদি বলয়ে আছে, তারাও হচ্ছে গিয়ে সহায়তাটা করবে। তাহলে আক্রমণটা আসলে সৌদি আরব একা করবে না, আক্রমণটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের হাতকে শক্তিশালী করাটা হবে। ফলে একক অর্থে সৌদি আরবের সঙ্গে ইরানের যদি হচ্ছে গিয়ে আপনি যুদ্ধাস্ত্রে পাল্লাপাল্লি করেন, তাহলে হয়তো সৌদি আরব পিছিয়ে থাকতে পারে, কিন্তু অন্য জায়গায় তারা হচ্ছে গিয়ে সহায়তাগুলো পাওয়ার কারণে তারা কিন্তু হচ্ছে গিয়ে কাছাকাছি পর্যায়ে পৌঁছে যাবে। ধরেন সৌদি আরব ইরানে হামলা করলো, ইরান তো আবার পাল্টা হামলা করবে। সেই ক্ষেত্রে সৌদি আরবের যে স্পর্শকাতর স্থাপনা আছে, মসজিদ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, পবিত্র মক্কা শরীফ আছে, এই সমস্ত ধর্মীয় স্থাপনা আছে, খুবই সেন্সিটিভ। তো সেই ক্ষেত্রে হামলার সময় তো অনেক সময় মিসফায়ার হয়, তারপরে হচ্ছে টার্গেট মিস হয়, নানানভাবে র্যান্ডম হামলা হয়। সেটা কি সৌদি আরবের জন্য, বিশেষ করে মুসলিম উম্মার জন্য একটা ঝুঁকি কিনা? দেখুন, এখন পর্যন্ত যে হামলাগুলো হয়েছে, ইরান যে হামলাগুলো করেছে, সেগুলো হচ্ছে গিয়ে অনেকটা সামরিক স্থাপনা, এবং এর বাইরে হচ্ছে গিয়ে কিছু তেল ক্ষেত্রগুলোতে হামলা করেছে, যে জ্বালানি ক্ষেত্রগুলোতে। এর বাইরে কোনো বেসামরিক স্থাপনায় কিন্তু হামলা এখন পর্যন্ত আমরা দেখিনি। এখন সৌদি আরবের যেই বিষয়গুলো আছে, যেগুলো হচ্ছে গিয়ে মুসলিম বিশ্বের জন্য হচ্ছে গিয়ে স্পর্শকাতর এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, যে মক্কা শরীফ, মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এবং এই স্থাপনাগুলো আছে, এই জায়গায় এখন পর্যন্ত হচ্ছে গিয়ে ইরানের কোনো হামলা আমরা দেখিনি। বা এই জায়গা থেকে আমাদের মধ্যপ্রাচ্যে যে প্রবাসী বাংলাদেশিরা আছে, তারাও জানিয়েছেন যে সৌদি আরবের কয়েকটা এলাকায় আতঙ্কে থাকলেও এই জায়গাগুলোতে এখন পর্যন্ত আতঙ্ককর কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এই কারণেই যে এখানে ইরান কোনো হামলা চালায়নি। তো সচেতনভাবে, যদিও সৌদি আরব এবং ইরান মুসলিম বিশ্বের মধ্যে হচ্ছে গিয়ে শিয়া এবং সুন্নি প্রধান দুইটা বলয়ের মধ্যে আছে, তো এই জায়গায় ধরুন যে এই স্থাপনাগুলির ক্ষেত্রে কিন্তু সবাই হচ্ছে
বিরোধ বা বিবাদ নেই এই জায়গাগুলোর আচ্ছা, ক্ষেত্রে, তো মূল জায়গা। তো সেই জায়গায় ইরান এখন পর্যন্ত হামলা করেনি, বা হামলা চালানোর ইঙ্গিতও কিন্তু আসলে দেখা যাচ্ছে না, যেহেতু যে মক্কা বলেন এবং মদিনা বলেন এই জায়গাগুলো ঘিরে কিন্তু ওই ধরনের কোনো স্থাপনা বা ওই ধরনের কোনো ইরান যেগুলোকে লক্ষ্যবস্তু করছে এমন কিছু নেই, ফলে এই জায়গাগুলিতে হামলার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। তারপর আপনি যেটা বললেন শঙ্কা তো থাকেই, সেটা জি। আসলে মিসফায়ার বা এরকম কিছু হলে সেইটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো সেরকম যদি কিছু ঘটে তাহলে হচ্ছে কিন্তু পরিস্থিতিটা ব্যাপকভাবে জটিল হয়ে যাবে, সেটা মুসলিম বিশ্বের প্রশ্ন- মধ্যে হচ্ছে কি একটা বিরোধ বিবাদ তৈরি করে দেবে। এই প্রশ্নটা কেন বললাম, আপনি দেখেছেন শুরুতেই যখন ইসরায়েল এবং আমেরিকা 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালালো, ঠিক পরপরই কিন্তু দক্ষিণ ইরানে তারা একটা মিনা প্রদেশে একটা স্কুলে হামলা চালালো, সেখানে 175 বা 76 জন শিশু মারা গেছে। এটা একটা চরম মানে গর্হিত অপরাধের মতো হয়েছে। এই আমেরিকা সবসময় বলে তারা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে এবং সামরিক স্থাপনাকে টার্গেট করে, কিন্তু আমরা ওই সময় দেখলাম যে আমেরিকা কিন্তু স্কুলে হামলা চালিয়েছে। তো এই জন্যই এই প্রশ্নটা চলে আসে যে যখন হামলাটা হয়, রিভেঞ্জ নিতে চায়, তখন তো নানানভাবে তারা বিভিন্ন জায়গায় হামলাটা করে। এইটার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে করিয়ে দিই, যে মিনাপ শহরে যে স্কুলটাতে হামলা হয়েছিল এই স্কুলের পাশেই কিন্তু হচ্ছে গিয়ে তার সামরিক স্থাপনা আছে, এবং সামরিক স্থাপনার একটা অংশ জুড়ে খালি করে কিন্তু স্কুলটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র তারা যেটা বলছে, যেটা হচ্ছে কি এক ধরনের কৌশল, প্রতিরক্ষা আচ্ছা, কৌশল, আচ্ছা। যেটা হচ্ছে কি যদি হামলা হয়, যে কারণে হামলা থেকে হচ্ছে গিয়ে স্কুলটার কারণে হচ্ছে বেঁচে যাওয়ার সুযোগ থাকে। এটা যুক্তরাষ্ট্রের কথা। তো ইরান বলছে হচ্ছে গিয়ে ডেলিভারেটলি হামলাটা করা হয়েছিল স্কুলে। তো এই বিষয়ে বিতর্ক কিন্তু এখনো চলছে, যে মানবাধিকার সংগঠনগুলো বলছে যে স্কুলে যে হামলাটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা যুদ্ধাপরাধের শামিল, যে যুদ্ধের মধ্যে হচ্ছে গিয়ে একটা বেসামরিক এবং স্কুলকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো। তো এইটা বিতর্কটা এখনো মীমাংসা হয়নি। সৌদি যে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, ফারহান সৌদ। তিনি যে হামলার হুমকিটা দিয়েছেন, এর প্রেক্ষিতে ইরানের রিয়াকশন কি? দেখুন, ইরান কিন্তু এখন পর্যন্ত ওই আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এই বিষয় নিয়ে, যেহেতু ইরান যদি আগে থেকেও বলছিল যে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশগুলোতে, তার প্রতিবেশী দেশগুলোতে সে হামলা চালাতে চায় না, কিন্তু যেহেতু সে আক্রান্ত হচ্ছে তার হচ্ছে কি আত্মরক্ষার জন্য সে হামলাটা করছে, এবং হামলা করছে প্রথমে সে বলেছিল যে মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটি যেখানে যেখানে আছে তার হামলা লক্ষ্যবস্তুগুলো তাই ছিল। যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যুক্তরাষ্ট্রের দূতাবাসও কিন্তু হামলা লক্ষ্য হয়েছিল, জি। রিয়াদে হয়েছিল, ইরাকে হয়েছিল, বাহরাইনে হয়েছিল, আর হচ্ছে যুক্তরাষ্ট্রে যেমন প্রায় কয়েক ডজন ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, ওই ঘাঁটিগুলোতে আক্রমণ করবে, যে ড্রোন হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা। এরপরে আমরা দেখছি যখন হচ্ছে কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা শুরু করলো, তখন ইরান এই দেশগুলো জ্বালানি স্থাপনায় হামলা শুরু করলো, যে আচ্ছা। সৌদি আরবে আরামকোতে হামলা হচ্ছে, কাতারের এলএনজি প্ল্যান্টে হামলা হচ্ছে, এখানে কিন্তু জ্বালানির বাজার কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। তো এখন ইরান যেটা বলছে যে তারা মধ্যপ্রাচ্যের তার প্রতিবেশী দেশগুলোকে অর্থনীতিকে পঙ্গু করে দিতে বা ক্ষতিগ্রস্ত করতে চায় না, কিন্তু যেহেতু ওই দেশগুলো ওই ভূমিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র তার উপরে হামলা চালাচ্ছে, ফলে ওই আত্মরক্ষার জন্য সে এই হামলাটা করতে বাধ্য করছে সে। তো ইরানের প্রতিক্রিয়া, এবং ইরান বলছে এই হামলাটা সে জোরদারি করবে। মনির ভাই, আপনি যেহেতু দীর্ঘদিন আন্তর্জাতিক বিশ্ব ফলো করেন, আপনি রাজনীতির খোঁজ খবর রাখেন, সৌদি আরব যদি ইরানে হামলা করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? সৌদি আরব এখনো ঘোষণা দেয়নি ইরানে হামলা করবে, কিন্তু সৌদি আরব ইঙ্গিত দিয়েছে তারা হচ্ছে গিয়ে পাল্টা জবাব দেবে। তো পাল্টা হুঁশিয়ারি জবাব হচ্ছে দিয়েছে। হুঁশিয়ারি দিয়েছে, এটা হচ্ছে একজন হামলার হুমকি, যেহেতু ইরান তাদের উপর তাদের ভূখণ্ডে হামলাটা করছে, তারা হচ্ছে গিয়ে এতদিন আত্মরক্ষামূলক অবস্থায় ছিল, এখন প্রতিরক্ষামূলক অবস্থায় যাবে, সেটা হামলা করবে। সৌদি আরব যদি আক্রমণ করে তাহলে গোটা এই মধ্যপ্রাচ্য হচ্ছে যুদ্ধের ব্যাপকতাটা অনেক বাড়বে, কারণ তখন হচ্ছে গিয়ে এখন যেহেতু হামলাটা হচ্ছে গিয়ে সামরিক স্থাপনায়, তখন এরকম যুদ্ধের ক্ষেত্রে দেখা যাবে বেসামরিক স্থাপনায়ও কিন্তু আক্রান্ত হচ্ছে, তখন প্রাণহানিও বেড়ে যেতে পারে। প্রাণহানি বাড়বে, ক্ষয়ক্ষতি বাড়বে, এবং মুসলিম বিশ্বের মধ্যে যে বিভাজনটা, সেই বিভাজনটা হচ্ছে গিয়ে আরো প্রকট হয়ে দেখা দেবে, এবং সেটা, এবং এই শুধু সৌদি আরব একা না, এর বাইরে আরব বিশ্বে যে অন্য দেশগুলো আছে এই দেশগুলো তখন উৎসাহিত হবে যে আক্রমণ বা পাল্টা আক্রমণ করার জন্য, কারণ তারাও কিন্তু একটা আক্রান্ত হচ্ছে। তো এরকম পরিস্থিতি হলে যুদ্ধ হচ্ছে গিয়ে ভয়াবহ হবে, ব্যাপকতা আকার ধারণ করবে। কিন্তু এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির একজন অধ্যাপক, ওনার নাম হচ্ছে মেহরান কামারাভা, আচ্ছা। তিনি আল জাজিরাকে বলেছেন, যদি সৌদি আরব, ট্রাম্প কিন্তু বারবার অনেক দেশকে বলছেন তোমরা এই যুদ্ধে যুক্ত হও, জি, যুক্ত জি, হও, জি। যুক্ত হও, কিন্তু কেউ যুক্ত হচ্ছে না, এখন ছাড়া পাচ্ছে না।
সৌদি আরব এবং সৌদি আরবের দেখা দেখি অন্য দেশগুলো যদি এই যুদ্ধে যুক্ত হয়ে যায় তাহলে ট্রাম্পের কিন্তু একটা উদ্দেশ্য পূরণ হবে। জি, একটা উদ্দেশ্য পূরণ হওয়ার মুসলিম পাশাপাশি বিশ্বকে এই যুদ্ধে জড়ানো। অন্য দেশগুলোকে জি, মানে ইরান সরাসরি। ইসরায়েল যুদ্ধে একা সে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা করেছে সেই যুদ্ধের সঙ্গে সে অনেক দেশকে যুক্ত করতে জি। পারলো। তার হচ্ছে গিয়ে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যুদ্ধের ফলেই ট্রাম্পও কিন্তু তার দেশে চাপে আছে, যেহেতু জি, এই জি। কংগ্রেসের অনুমোদন ছাড়া একটা যুদ্ধ উনি শুরু করলেন, তেলের দাম বাড়ছে, এটা নিয়ে হচ্ছে কি আমরা দেখছি ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু কমে গেছে। হ্যাঁ। এবং এই প্রশ্নটা উঠছে, এই যুদ্ধে কেন আমরা শুরু করলাম যুক্তরাষ্ট্রের মধ্যে, রাজনীতিকদের মধ্যে, ডেমোক্রেটদের মধ্যে, এবং রিপাবলিকানরাও হচ্ছে কি এই জি, যুদ্ধকে অনেকে ভালো চোখে দেখছেন না, এবং ট্রাম্পের হচ্ছে কি একজন উপদেষ্টাও কিন্তু পদত্যাগ করেছেন, করেছেন যে এই বিষয়গুলো নিয়ে, যে ফলে ট্রাম্প কিন্তু দেশে প্রশ্নের মুখোমুখি আছে। এবং জি। কিছুদিন আগে আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম ট্রাম্প হচ্ছে এই যুদ্ধ মধ্যস্থতার জন্য হচ্ছে গিয়ে মানে ইরানের সঙ্গে ওমান। মধ্যস্থতার একটা চেষ্টা করেছিল। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই যুদ্ধে হচ্ছে থামানোর জন্য বা মধ্যস্থতাকারী হিসাবে কিন্তু ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছিল যুদ্ধ আচ্ছা। থামানোর, ইরান কিন্তু এটা প্রত্যাখ্যান করেছে। এখন এই জর্জ টাউন ইউনিভার্সিটির এই অধ্যাপক বলছেন যদি ট্রাম্প এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই যুদ্ধে নামাতে পারেন তাহলে দেখা গেল যে ট্রাম্প নিজেকে বলবেন যে যুদ্ধ হচ্ছে আমার জয় হয়েছে বলে ট্রাম্প কেটে পড়ছেন যুদ্ধ থেকে। আচ্ছা, আচ্ছা। যদি সরে যান তাহলে হচ্ছে গিয়ে এই দেশগুলো কিন্তু আবার নতুন চাপের মধ্যে পড়বে, তখন তাদেরকে কিন্তু এই যুদ্ধটা আবার চালিয়ে নিতে হবে ইরানের সঙ্গে। ফলে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে তাদের জন্য এখনকার চেয়ে আর কঠিন একটা অবস্থা তৈরি করবে, আর মধ্যপ্রাচ্যে পুরো এক ধরনের হচ্ছে গিয়ে ভয়াবহ জটিলতার মধ্যে দিয়ে পড়বে, এটা উনার আশঙ্কা। জি। এই জন্য উনি বলছেন যুদ্ধটা আসলে দ্রুত বন্ধ হওয়া উচিত। একটা বিষয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আলাপ হচ্ছে যে ইরান মুসলিম দেশ, ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, এই দুটি দেশও নন মুসলিম। তো আমেরিকার স্ট্র্যাটেজি হচ্ছে যদি মধ্যপ্রাচ্যের দু একটি মুসলিম রাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানো যায় সরাসরি, ইনডিরেক্টলি তারা আছেন, সরাসরি ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধে অংশ নেওয়া যায় তাহলে এই মুসলিম দেশগুলোও যুক্ত হলো, মধ্যপ্রাচ্যেও যুক্ত হলো, ওআইসি ক্ষতিগ্রস্ত হলো, নিজেদের মধ্যে সম্পর্কের ফাটল ধরলো, পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েল তাদের যে আন্তর্জাতিক যে টার্গেট, সেই টার্গেটটা ফুলফিল হলো। বিষয়টা তাই হচ্ছে কি এক অর্থে তাই ওআইসির মধ্যে হচ্ছে কি বা মুসলিম বিশ্বের মধ্যে এই বিষয় নিয়ে ফাটল তো আছেই, কি ফাটলটা আরো প্রকট হবে জি, বলতে জি। পারেন আপনি। আর যে যুদ্ধটা হচ্ছে গিয়ে সে চালিয়ে যাচ্ছে, সেই যুদ্ধটাতে সে কিন্তু একটা বের হওয়ার একটা পথ খুঁজে পাবে, ফলে জি, হচ্ছে জি। গিয়ে এই যুদ্ধটাই সে চাইছিল, মানে এদেরকে ইনভলভ করে সে কেটে পড়ার একটা সুযোগ কৌশল। কিন্তু আছে, কৌশলটা তার আছে, তাহলে ওই যুদ্ধটা কিন্তু ওদেরকে চালিয়ে নিতে হবে। জি, তো জি, ফলে জি। কিন্তু সে কিন্তু বেঁচে যাচ্ছে, এই কৌশলটা সে নিতে পারে, যেটা জর্জ ইউনিভার্সিটির উনি ওই অধ্যাপক সে বলছেন। বলছেন মানে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে কেটে পড়ার মতো যে মানসিকতা, হ্যাঁ, সেটা ঘটতেও পারে, সেই কূটকৌশল আমরা ঘটতে দেখছি। পারে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। যখন সৌদি আরব ইরানে হামলার হুমকি দিয়েছে তখন কিন্তু বাংলাদেশের স্বার্থ এখানে সরাসরি জড়িত। কেন বলছি? সৌদি আরবে বাংলাদেশের প্রচুর অভিবাসী শ্রমিক আছেন, তারা কাজ করছেন। তো সৌদি আরব যদি ইরানে হামলা করে, ইরান যদি পাল্টা হামলা করে, তাহলে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা করবে। সেই স্থাপনায় কিন্তু এশিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রচুর মানুষ কাজ করে, বিশেষ করে বাংলাদেশের মানুষ। তো সেই ক্ষেত্রে আমরা এরই মধ্যে এই যুদ্ধে 5 জন বাংলাদেশি শ্রমিককে আমরা হারিয়েছি। সেক্ষেত্রে এই স্বজন হারানোর আশঙ্কা কিন্তু বাড়তে পারে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, কারণ যুদ্ধটা কিন্তু এখন হচ্ছে কি ওই স্কেলে নেই যে অন্য দেশগুলোতে, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের 5 জন কিন্তু নিহত হয়েছে, জি, জি। এবং বাহরাইনে, দুবাইয়ে, ইরাকে এবং সৌদি আরবে, জি। এই 4টি জায়গায় কিন্তু এরা নিহত হয়েছেন। এবং এখানে 50 লাখের বেশি কিন্তু বাংলাদেশি এই জায়গায় যেগুলো অবৈধভাবে। যুদ্ধ পীড়িত ওই দেশগুলোতে বাংলাদেশে আছে, এবং তারা, আমরা কথা বলেছি বেশ কিছু কয়েকজনের সঙ্গে, তারা হচ্ছে একদম শঙ্কার মধ্যে আছেন, বা তাদের মাথার উপর দিয়ে মিসাইলের উড়ে যাচ্ছে তারা দেখছেন, ড্রোন হামলা হচ্ছে তারা দেখছেন, এর মধ্যে দিয়ে তাদেরকে এক ধরনের শঙ্কার মধ্যে তাদেরকে দিন কাটাতে হচ্ছে। তারা বলছেন যে এবার ঈদ তাদের জন্য হচ্ছে আনন্দের ঈদ না, এমনকি এবার বেশ উদ্বেগের কিছু মধ্যে। বাংলাদেশি কিন্তু আহত অবস্থায় ওখানে হ্যাঁ, চিকিৎসাধীন আহত আছে। অবস্থায় আছেন, সৌদি আরবেও কিন্তু আহত অবস্থায় আছেন। তো এটা দুই রকম একটা এফেক্ট করবে। এক হচ্ছে কি সেখানে হচ্ছে কি আমাদের কর্মীদের প্রাণ সংশয়, প্রাণের ঝুঁকি এবং হতাহতের সংখ্যা বেড়ে যাবে। এটা যেমন একটা দেশে বিষয়, তাদের আত্মীয়স্বজন টেনশনে থাকবে, উদ্বেগে থাকবে, সেটা একটা বিষয়। তার চেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে অর্থনৈতিক বিষয়, যে জি। এখন হচ্ছে কি যদি এরকম যুদ্ধের মধ্যে পরিস্থিতি তৈরি, মানে যুদ্ধ আরো ব্যাপকতা পায়, তাহলে ওখানে হচ্ছে গিয়ে কর্মী নিয়োগটা হচ্ছে জি, গিয়ে জি। কমে যাবে। ফলে হচ্ছে গিয়ে আপনার ওখান থেকে হচ্ছে গিয়ে কর্মীরা ফেরত আসবে, কিন্তু ওখানে যাওয়ার হচ্ছে গিয়ে রাস্তাটা তৈরি হবে না। ফলে হচ্ছে গিয়ে আমাদের জাতীয় আয়ের বা আমাদের আয়ের একটা বড় অংশ হচ্ছে গিয়ে রেমিটেন্স দিয়ে হচ্ছে গিয়ে আমরা কভার করি, সেই জায়গায় একটা বড় জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম এত চমৎকার বিশ্লেষণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন
মনিরুল ইসলামের সঙ্গে আমরা আলাপ করছিলাম ইরানে সৌদি আরবের হামলার হুমকি নিয়ে। নির্বাচিত খবর আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।